2019 সালে মুক্তি পায় ক্যাপ্টেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার, যেটাকে পোর্ট্রে করেছেন অভিনেত্রী ব্রি ল্যারসন। এছাড়া বহু পরিচিত অভিনেতা এবং অভিনেত্রীদের এই সিনেমায় দেখতে পাবেন। আশা করি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আগের সিনেমাগুলো দেখেছেন, আর না দেখে থাকলে আমি সেটার একটা আলাদা প্লেলিস্ট বানিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ক্যাপ্টেন মার্ভেল সিনেমাটাকে এক্সপ্লেইন করব। গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে ভার্স। সে একটা দুঃস্বপ্ন দেখছে যে চারপাশে সবকিছু আগুন জ্বলছে, যেন একটা যুদ্ধক্ষেত্র, এবং একজন মহিলাকেও সে দেখতে পায়। তার ঘুম ভাঙে এবং এরকম স্বপ্নগুলো সে মাঝে সাঝেই দেখে, তবে তার কারণটা কি সেটা সে জানে না। বর্তমানে তারা রয়েছে হালা নামক একটি গ্রহে, যেটা হচ্ছে ক্রি সাম্রাজ্যের রাজধানী। তারপরে আমরা ভার্সের যে কমান্ডার রয়েছে যার নাম হচ্ছে ইয়নরোগ, তাকে দেখতে পাই, যে ভার্সকে ট্রেনিং দিচ্ছে। আমরা বুঝতে পারি যে ভার্স তার এই দুঃস্বপ্নগুলো নিয়ে, মানে যেগুলো সে স্বপ্নে দেখছে সেগুলো নিয়ে খুব চিন্তায় রয়েছে। অন্যদিকে ইয়নরোগ তাকে মোটিভেট করার চেষ্টা করছে যে এই স্বপ্নগুলোর কোনো মানে নেই, এই স্বপ্নগুলো তাকে আরো কমজোর করে দিচ্ছে। তাদের ট্রেনিং এর দরুন আমরা বুঝতে পারি যে ভার্সের কাছে এক ধরনের পাওয়ার রয়েছে, যেটা সে ট্রেনিং এর দরুন ইউজও করে। তারপর ইয়নরোগ ভার্সকে নিয়ে যাচ্ছে সুপ্রিম ইন্টেলিজেন্সের কাছে, অর্থাৎ তাদের বস, যে ডিসাইড করবে যে ভার্স রেডি হয়েছে নাকি তাদের দলে যোগ করার জন্য। তাদের দলটাকে বলা হয় স্টার ফোর্স। এটা হচ্ছে একটা এলিট সৈন্যদল। ভার্স নিজেকে রেডি মনে করে, তবে তার আগে তার একটা পরীক্ষা নেওয়া হবে। তাকে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত করে দেওয়া হয়, যে ভার্সের পরীক্ষা নেবে। নানান প্রশ্ন করে এবং আমরা সেখানে সেই মহিলাটাকেই দেখতে পাই যেটাকে ভার্স তার স্বপ্নে দেখেছিল। ভার্সের ঘাড়ে এক টাইপের একটা ডিভাইস লাগানো রয়েছে, যেটা সম্ভবত তাকে আটকে দেয় তার পাওয়ারটা ইউজ করা থেকে। তারা ভার্সকে এটাও জানায় যে তার কাছে যে পাওয়ারসগুলো রয়েছে সেটা তাকে দেওয়া হয়েছে এবং তারা চাইলে তার পাওয়ারসগুলো নিয়েও নিতে পারে। যাই হোক, ভার্স এখন রেডি সে স্টার ফোর্সে জয়েন করার জন্য, এবং সম্পূর্ণ স্টার ফোর্স টিম রেডি হচ্ছে তাদের এক নতুন মিশনে। এটা একটা সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন। তাদের একজন গুপ্তচরকে নিরাপদে ফেরত আনতে হবে, তার নাম হচ্ছে সোলার, যে বর্তমানে ক্রিদের যে বর্ডার প্ল্যানেট রয়েছে যেটার নাম হচ্ছে টোরফা, সেখানে আটকে রয়েছে। তবে সেখানে স্ক্রালরা আক্রমণ করে দিয়েছে। স্ক্রাল হচ্ছে আর এক ধরনের এলিয়েন স্পিসিস, যাদের সাথে এই ক্রিদের এক পুরনো যুদ্ধ রয়েছে। স্ক্রালরা নাকি বিভিন্ন গ্রহতে আক্রমণ করে সেগুলোতে কবজা বসিয়ে নিচ্ছে। এই ক্রি যোদ্ধারা তাদের আটকানোর চেষ্টা করছে। তারা সেই প্ল্যানেটে ল্যান্ড করে এবং সেই স্ক্রালদের খোঁজ করছে, বিশেষ করে স্ক্রালদের যে কমান্ডার রয়েছে যার নাম হচ্ছে ট্যালোস, তাকেও খুঁজছে। তবে স্ক্রালদের একটা স্পেশালিটি রয়েছে, তারা হচ্ছে শেপ শিফটার, মানে যে কোনো মানুষের রূপ নিয়ে নিতে পারে তারা। আর ব্যাস, ক্রি সৈন্যরা যখন বুঝে যায় যে স্ক্রালরা তাদেরই রূপ নিয়ে রয়েছে, সেখানে লেগে যায় ঝামেলা। অন্যদিকে ভার্স সেই মানুষটিকে খুঁজতে পেরেছে, মানে সেই ক্রিটাকে যার নাম হচ্ছে সোলার, যার খোঁজেই তারা সেখানে গিয়েছিল। তবে পরে বুঝতে পারে যে সেটা তাদের সেই পার্টনার নয়, বরং সেই স্ক্রালদের যে কমান্ডার রয়েছে অর্থাৎ ট্যালোস, সেই ছিল। সে প্ল্যান করেছিল কিভাবে এরকম একটা অ্যাম্বুশ বিছিয়ে ভার্সকে হাতে নাতে ধরবে। সো ভার্সও এখন স্ক্রালদের হাতে চলে গিয়েছে এবং তারা ভার্সের মেমোরিটাকে ঘেটে ঘেটে দেখছে, কিছু একটা জানার চেষ্টা করছে তারা। আমরা ভার্সের অতীতের কিছু স্মৃতি দেখতে পাই, যখন সে ইউএস এয়ারফোর্সের একজন সৈন্য ছিল, তার ছোটবেলার স্মৃতি আমরা দেখতে পাই। একই সাথে সেই এয়ারফোর্সে তার একজন সিনিয়র ছিল, যে ছিল ডক্টর ওয়েন্ডি লওসন, তাকেও আমরা দেখতে পাই। এটা হচ্ছে সেই মানুষটা যাকে কিন্তু ভার্স তার স্বপ্নে দেখে। স্ক্রালরা ভার্সের স্মৃতিগুলো ঘেটে ঘেটে কিছু একটা বার করার চেষ্টা করছে। আমরা সেই দিনের মুহূর্তটাও দেখতে পাই যখন ভার্স ডক্টর লসনের সাথে একটা মিশনে গিয়েছিল এবং একটা এলিয়েন শিপ তাদের উপর হামলা করে দিয়েছিল। যাই হোক, ভার্সের স্মৃতি ঘেটে সেই স্ক্রালরা তো কিছু জানতে পারে না। সেই স্ক্রালদের লিডার অর্থাৎ ট্যালোস, সে খুবই ফার্স্ট্রেটেড। তাদের জানতে হবে যে সেই ডক্টর লসন এখন কোথায় রয়েছে, কারণ সে নাকি একটা লাইট স্পিড ইঞ্জিনের উপরে কাজ করছিল, একটা উন্নত প্রযুক্তি যেটাকে এই স্ক্রালরা খুঁজছে। তবে অন্যদিকে ভার্সের মধ্যে রয়েছে এক ধরনের সুপার পাওয়ার, এবং সে তার শক্তিটা ইউজ করে একেবারে নিজের বাঁধনগুলো খুলে ফেলে, আর সেখানে লেগে যায় তোলপাড়। ভার্স তখন ট্যালোসকে থ্রেট করতে থাকে যে তার মাথায় সে কি কাজ করেছে, মানে সে তার স্বপ্নে এইসব অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো দেখছে, একটা মহিলাকে সে দেখতে পেয়েছে। ট্যালোস তখন জানায় যে সে ভার্সের মস্তিষ্কের সাথে কিছুই করেনি, বরং তার পুরনো স্মৃতি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করছে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে ভার্সের একটা অতীত ছিল যেটাকে সে সম্পূর্ণ ভুলে গিয়েছে। সো তারপর ভার্স সেখানকার সব স্ক্রালদের সাথে লড়াই করে সেই শিপটাকে ধ্বংস করে একটা ক্যাপসুলে করে সেখান থেকে বেরিয়ে যায়। তবে সে পৃথিবীর অনেকটাই কাছে ছিল এবং অবশ্যই পৃথিবীতে গিয়েই ক্র্যাশ করে। পৃথিবীকে তারা C-53 বলে। ভার্স তারপর তার সেই অদ্ভুত ড্রেসটা পরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। একজন পুলিশ তাকে দেখতে পায়, যাকে ভার্স জিজ্ঞেস করে যে কোথা থেকে সে কমিউনিকেশনের ইকুইপমেন্টগুলো খুঁজে পাবে, মানে তার টিমের সাথে সে কিভাবে যোগাযোগ করবে সেই উপায়টা সে খুঁজছে। অন্যদিকে সেই পুলিশটা ভার্সের কোনো কথাই বুঝতে পারছে না। ভার্স জানায় যে সে স্টার ফোর্সের একজন মেম্বার, তবে মানুষের এইসব স্টার ফোর্স, এইসব ক্রি, এগুলোর মানেটাই জানে না। তবে ভার্স একা পৃথিবীতে আসেনি, বেশ কিছু স্ক্রল সেখানে চলে এসেছে। একই সাথে রয়েছে স্ক্রলদের সেই লিডার ট্যালোস, যারা এক একটা মানুষের আকার নিয়ে নেয়।
সো তারপর ভার্স তার কমান্ডারের সাথে কমিউনিকেট করে, অর্থাৎ ইয়ন রোগ তাকে সম্পূর্ণ ব্যাপারটাই জানায় যে সে তার স্বপ্নে এক অদ্ভুত মহিলাকে দেখতে পেয়েছিল যার নাম ছিল ডক্টর লসন। তাকে খুঁজতেই হবে, কারণ সেই মহিলাটা একটা লাইট স্পিড ইঞ্জিনের উপরে রিসার্চ করছিল যেটাকে সেই স্কার্লরা খুঁজছে। অন্যদিকে ইয়ন রোগ ভার্সকে জানায় যে তাকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, সে যেখানে আছে সেখানেই থাকুক, তারা এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যাবে। কথাটার মানে এটাই যে ইয়ন রোগ কিছু একটা লুকানোর চেষ্টা করছে, সে চাইছে যাতে ভার্স সবকিছু না জানতে পারে। সো ভার্স তারপর সেই বুথ থেকে বেরোয়, তবে সেই মুহূর্তে নিক ফিউরি এবং এজেন্ট ফিল কলসন তাকে ধরে নেয়। তারা দুজনেই হচ্ছে শিল্ডের এজেন্ট, যাদের আমরা এর আগের বহু সিনেমাতে দেখেছি। সে ভার্সকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে যে সে কোথা থেকে এসেছে, কি করছে এখানে, হ্যান ত্যান। অন্যদিকে ভার্সের কোনো কথাই তো তাদের মাথায় ঢুকছে না, মানে এইসব এলিয়েনের ব্যাপার। তবে সেই মুহূর্তে একটা স্ক্রাল তার উপরে হামলা করে। ভার্স তার পাওয়ারটা ইউজ করে, যেটা নিক ফিউরির চোখে দেখতে পায়। ভার্স দৌড়ায় সেই স্ক্রলটাকে হাতে নাতে ধরার জন্য এবং নিক ফিউরি এজেন্ট ফিল কলসনকে নিয়ে তার গাড়িতে করে তার পিছু করে। সেখানে আমরা একটা দারুণ চেসিং সিনও দেখতে পাই, যেখানে সেই স্ক্রলটা বিভিন্ন মানুষের রূপ নিয়েছিল এবং ভার্স তাকে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে নিক ফিউরি গাড়ি চালাচ্ছিল আর সেই মুহূর্তে এজেন্ট ফিল কলসন তার সাথে যোগাযোগ করে। অন্যদিকে নিক ফিউরি দেখে যে এজেন্ট কলসন তো তার পাশেই বসে রয়েছে, যেটা আর কেউ নয়, সেটাও একটা স্ক্রাল ছিল যে এজেন্ট কলসনের রূপটা নিয়েছিল। নিক ফিউরি কোনো মতে সেই স্ক্রালটাকে হত্যা করে নিজের জীবনটা বাঁচিয়ে সেখান থেকে বেরোয়। ভার্স তার নিজের মতন করে ইনভেস্টিগেশন চালাচ্ছে, সে খুঁজছে যে তার স্মৃতিতে থাকা সেই মহিলাটা কে বা সে কোথায় থাকে। অন্যদিকে নিক ফিউরি সেই মৃত স্ক্রালটিকে নিয়ে রিসার্চ করছে, মানে তার পোস্টমর্টম হচ্ছে, এবং এবার সে বিশ্বাস করে যায় যে সত্যি পৃথিবীতে এলিয়েনরা আসছে আক্রমণ করার জন্য, যেটা ভার্স তাকে বলেছিল। তবে নিক ফিউরির যে বস ছিল, যার হচ্ছে কেলার, সেটা ছিল সে স্ক্রালদের লিডার ট্যালোস। সে নিজের রূপটা চেঞ্জ করে সেখানে ছিল। তারপর ক্যারল একটা বারে এসে উপস্থিত হয়, সেখানেও তার পুরোনো দিনের কিছু কথা মনে আসতে থাকে এবং সেখানে নিক ফিউরি তার সাথে এসে সাক্ষাৎ। আর এখন আর তাদের মধ্যে কোনো তর্কযুদ্ধ হয় না, কারণ নিক ফিউরি এলিয়েনদের নিজের চোখে দেখে নিয়েছে, এখন সে সব কথাই বিশ্বাস করবে। অন্যদিকে নিক আবার ভার্সকে জিজ্ঞেস করে, সে তো কোনো স্ক্রাল না, কারণ স্ক্রালরা তো রূপ পরিবর্তন করতে পারে। তখন ভার্স তার নিজের হাতের পাওয়ারটা দেখিয়ে দেয় তাকে, বলে দেয় যে স্ক্রালরা এগুলো করতে পারে না। ভার্সাকে সেই ব্যাপারগুলো জানায় যেটা সে তার স্মৃতির থেকে খুঁজে বার করেছে। সে একটা জিনিসের নাম জানতে পেরেছে, যেটা হচ্ছে প্রজেক্ট পেগাসাস, যেটার উপরেই ডক্টর ওয়েন্ডি লসন কাজ করছিল। কি সেই প্রজেক্ট পেগাসাস? তবে নিক ফিউরি সম্ভবত এই ব্যাপারে কিছু একটা জানে এবং সে ভার্সকে একটা রেস্ট্রিক্টেড এয়ারবেসে নিয়ে যায়, যেখানে শিল্ড, নাসা এবং ইউএসএএফ মানে ইউনাইটেড স্টেট এয়ারফোর্সের জয়েন্ট ভেঞ্চারে অপারেশন চলছিল। সেখানেও একজন মানুষ আসে, সে তাদের জিজ্ঞেস করতে থাকে যে তারা কার খোঁজ করছে। তারা জানায় যে ডক্টর ওয়েন্ডি লসনের খোঁজ করছে তারা। তবে নিক এবং ভার্স তাদের দুজনকে একটা ঘরে বন্দি করে রাখা হয়। অন্যদিকে নিক ফিউরি একটা পেজারের মাধ্যমে তার বসকে খবর দিয়ে দেয় যে ভার্স তার সাথেই রয়েছে, যাকে পুলিশরা খুঁজছে। নিক ফিউরি তার একটু বুদ্ধিশুদ্ধি খাটিয়ে সেখানে দরজাটা ওপেন করে তারা দুজন মিলে বেরিয়ে যায়। তবে সেখানে সে একটা বেড়ালকে দেখতে পায়, বেড়ালটার নাম হচ্ছে গুস। তবে এটা যেমন তেমন কোনো বেড়াল নাম, যেটার ব্যাপারে আমরা একটু পরে জানতে পারবো। তারপর তারা সেখানে ডক্টর ওয়েন্ডি লসনের ফাইলগুলো ঘাটাঘাটি করছে। সেই লাইট স্পিড ইঞ্জিনটাকেও তারা দেখতে পায় যে প্রজেক্টটা টার্মিনেট করে দেওয়া হয়েছে, মানে সেই প্রজেক্টটা বন্ধ করে ফেলা হয়েছে, কারণ তার প্লেনটা নাকি ক্র্যাশ হয়েছিল, যার কারণে ডক্টর লসন মারা গিয়েছিল। সেখানে ক্রিদেরও কিছু গ্লিপস দেখতে পাই, অর্থাৎ ডক্টর লসন অবশ্যই ক্রিদের ভাষা জানতো। যে লাস্ট মানুষটা ডক্টর লসনকে চিনত তার নাম হচ্ছে মারিয়া র্যাম্বো, যে বর্তমানে লুসিয়ানাতে বসবাস করে। তবে ভার্স সেখানে একটা ছবি খুঁজে পায় ডক্টর লসন এবং মারিয়া র্যাম্বোর। তবে ব্যাকগ্রাউন্ডে আরেকজন এয়ারফোর্স পাইলটকে সে দেখতে পায়, যেটা ছিল সে নিজেই। তারপর ভার্স তার বসের সাথে যোগাযোগ করে, অর্থাৎ ইয়ন রোগ, এবং তাকে সব ব্যাপারগুলো জানায় যে সম্ভবত এই পৃথিবীতে আগে তার একটা জীবন ছিল। একই সাথে ইয়ন রোগ এটাও বলে যে ডক্টর লসন যে রয়েছে সে হচ্ছে একজন ক্রি এজেন্ট, যার নাম ছিল মার্ভেল। ভার্সের মাথায় তখন অনেক প্রশ্ন জাগে, কিন্তু ইয়ন রোগ তাকে সব প্রশ্নের উত্তর দেয় না, কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সে ভার্সকে বলে যে তার বিকেনটা অ্যাক্টিভেট করতে, যাতে তারা ভার্সকে পৃথিবী থেকে আবার তুলে সেই ক্রিদের প্ল্যানেটে নিয়ে যেতে পারে। ওদিকে নিক ফিউরি তার সম্পূর্ণ টিম নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। তবে সেখানে এক কাণ্ড ঘটে। নিক ফিউরির যে বস ছিল অর্থাৎ কেলার, সে ফিউরিকে একটা অন্য নামে ডাকে, কিন্তু এই গল্পে আমরা শুনেছি যে নিক ফিউরিকে সবাই ফিউরি নামেই চেনে। সে বুঝে যায় যে তার বস তো তাকে এই নামে কখনোই ডাকতো না। সে তার বসকে একটা সম্পূর্ণ অন্য ফ্লোরে পাঠিয়ে নিজে চলে যায় ভার্সের সাথে সাক্ষাৎ করার জন্য। যদিও পরে তার বসের সাথে তার মারপিট লেগে যায়, যদিও সেটা তার বস না, সেটা ছিল সেই স্ক্রালদের লিডার ট্যালোস। তবে সময় মতন ভার্স সেখানে চলে আসে এবং নিক ফিউরিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। পালানোর সময় এজেন্ট ফিল কলসনের মুখোমুখি হয় তারা, যার কাছে অর্ডার রয়েছে যে নিক ফিউরিকে দেখতে পারলে নয় জ্যান্ত নয় মৃত, যেভাবেই হোক তাকে ধরতে হবে। তবে ফিল কলসন পুলিশদের কিছুই জানায় না, কারণটা হচ্ছে সে ভালো মানুষ, আগের বহু সিনেমায় তাকে আমরা দেখেছি।
সো তারপর তারা দুজন সেখান থেকে পালায় এবং একটা অ্যাডভান্স জেট নিয়ে পালিয়ে যায়, যেটা পরবর্তীকালে সম্ভবত কুইন জেটে পরিণত হবে, যেটা আমার মনে হয়। অন্যদিকে সেই ক্রিদের যে কমান্ডার অর্থাৎ ইয়র্নরক, সে তাদের সবার বসের সাথে সাক্ষাৎ করে, যে তাদের এই মিশনটা দিয়েছে, অর্থাৎ রোনান দ্য অ্যাকিউজার। এটারে আশা করি আপনারা চিনতে পেরেছেন, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি সিনেমায় দেখেছিলাম আমরা, যার সাথে নোভা সাম্রাজ্যের একটু ঝামেলা টামেলা ছিল। সো রোনানও সেই জিনিসটা খুঁজছে, আসলে সেই ইয়র্নরককে এই মিশনটা দিয়েছে। ইয়র্নরক যদি মিশনটা সম্পন্ন না করতে পারে তাহলে রোনান সম্পূর্ণ পৃথিবীর উপরে আক্রমণ করে দেবে। সো তারপর নিক ফিউরি এবং ভার্ট তারা লুসিয়ানাতে গিয়ে পৌঁছায় মারিয়া র্যাম্বোর সাথে সাক্ষাৎ করতে, কারণ মারিয়া র্যাম্বো একমাত্র মানুষ যে ডক্টর ওয়েন্ডি লসনকে লাস্ট দেখেছিল। মারিয়া র্যাম্বোর ছোট্ট মেয়েটাকেও আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে মনিকা র্যাম্বো, আর যাকে আমরা ওয়ান্ডাভিশন সিরিজে দেখেছিলাম, বড় হয়ে গেছিল অনেকটা। মনিকা ভার্সকে আন্ট ক্যারল বলে ডাকছিল, মানে ক্যারল তার নাম, কিন্তু ভার্সের তো কিছুই মনে নেই। মারিয়া তাকে তাদের পুরনো দিনের কিছু কথা মনে করিয়ে দেয়। মনিকা তাকে কিছু পুরনো ছবিও এনে দেয়, যেগুলো দেখে আমরা বুঝতেই পারি যে ভার্সের, অর্থাৎ যার আসল নাম ছিল ক্যারল, তার একটা আলাদা জীবন ছিল পৃথিবীতে। তবে সেই মুহূর্তে স্ক্রালদের যে কমান্ডার অর্থাৎ ট্যালোস সেখানে এসে উপস্থিত হয়, তবে তাদের উপর অ্যাটাক করার জন্য নয়, সে শান্তিপূর্ণভাবে কথা বলার জন্য এসেছে। সে ক্যারলকে সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেইন করতে এসেছে। তো যাকে আমি এতক্ষণ ধরে ভার্স বলেছি তাকে আমি এখন ক্যারল বলবো, তার আসল পরিচয়টা আমরা জেনে গিয়েছি। ট্যালোস জানায় যে তার কাছে একটা অডিও রেকর্ডিং রয়েছে, যে কথাটা ক্যারল এবং ডক্টর লসনের মধ্যে হয়েছিল। সেটা শুনলে সম্ভবত সত্যিটা জানা যাবে। তবে সেই মুহূর্তে নিক ফিউরির কাছে যে সেই বিড়ালটা ছিল না, যেটার নাম ছিল গুস, সেটাকে দেখে ট্যালোস ভয় পেয়ে যায়। সে বলতে থাকে এটা তো ফ্লারকেন। অন্যদিকে তারাও অবাক হয়ে যায় যে ফ্লারকেন আবার কি, এটা তো বিড়াল। তবে ফ্লারকেন হচ্ছে একটা আলাদা এলিয়েন স্পিসিস, অনেকটা বিড়ালদের মতনই দেখতে। আর এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম সেই বহুদিন আগে, যখন ক্যাপ্টেন মার্ভেল সিনেমাটা মুক্তি পেয়েছিল। আমি সিনেমাটা দেখে সেই তৎক্ষণাৎ ভিডিওটা বানিয়েছিলাম। ভিডিওর কোয়ালিটি খুবই জঘন্য, তাই আপনি চাইলে দেখতেও পারেন, নাও দেখতে পারেন। উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো ট্যালোস সেই রেকর্ডিংটা চালায় এবং আমরা শুনে আসল সত্যটা জানতে পারি। এটা হচ্ছে সেই দিন, মানে আজ থেকে 6 বছর আগে, যখন ডক্টর লসন এবং ক্যারল সেই লাইট স্পিড ইঞ্জিনের প্লেনটা নিয়ে উড়ছিল। তারা যাচ্ছিল ডক্টর লসনের ল্যাবরেটরিতে। তবে সেই মুহূর্তে তাদের উপর হামলা হয় এবং তাদের সেই প্লেনটা ক্র্যাশ হয়ে যায়। ডক্টর লসন বুঝতে পারে যে এই প্রযুক্তিটা যদি শত্রুদের হাতে চলে যায় তো অনেক সমস্যা হবে, সেই কারণে সে সেই লাইট স্পিড ইঞ্জিনটাকে ধ্বংস করার চেষ্টা করে। আর সেই মুহূর্তেই ক্যারলের যে বস ছিল না, অর্থাৎ সেই ক্রি কমান্ডার যার নাম হচ্ছে ইয়র্নরক, সে সেখানে চলে আসে, যে ডক্টর লসনকে হত্যা করেছে। সে এসেছে সেই প্রযুক্তিটাকে চুরি করার জন্য। তবে ক্যারল তো সেটা দেবে না এবং সরাসরি সেই ইঞ্জিনটার মধ্যে গুলি মারে, আর সেখানে একটা এক্সপ্লোশন হয়। চারিদিকে এক ধরনের এনার্জি ছড়িয়ে পড়ে, যেটা ক্যারলের শরীর সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করে নেয়, মানে টেনে নেয় সেটাকে। সেই ক্রিদের কাছে তো আর কোনো রাস্তা নেই। তারা বুঝতে পেরে যায় যে সেই সম্পূর্ণ শক্তিটা এখন ক্যারলের কাছে রয়েছে। তারা ক্যারলের একটা ডগ ট্যাগও খুঁজে পায়। ক্যারলের পুরো নাম ছিল ক্যারল ডেনভার্স, তবে সেই ডগ ট্যাগটা ভাঙা ছিল, তাই সেখান থেকে তারা ভার্স নাম দিয়ে দেয়। আর তারপরে ক্যারলের সব স্মৃতি উড়ে গিয়েছিল, বাকি ঘটনা তো আপনারা জানেন। ট্যালোস তখন ক্যারলকে সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেইন করে যে স্ক্রালরা এখানে শত্রু না, তারা কোনো গ্রহে আক্রমণ করছে না, বরং সেই ক্রিডা এক একটা গ্রহতে আক্রমণ করে সেটাকে রাজ করে নিচ্ছে। স্ক্রালরা এখন রেফিউজিদের মতন হয়ে গিয়েছে, যারা সেই ক্রিদের হাত থেকে লুকিয়ে লুকিয়ে রয়েছে। তাদের প্রয়োজন ছিল সেই লাইট স্পিড ইঞ্জিনটা, যেটার মাধ্যমে তারা উড়ে অনেক দূরে চলে যেতে পারবে, যেখানে সেই ক্রিডা তাদের খুঁজে পাবে না। আর সেই ক্ষেত্রেই ডক্টর লসন তাদের সাহায্য করছিল, কারণ সে সত্যিটা জেনে গিয়েছিল। ট্যালোস খুঁজতে চায় যে ডক্টর লসনের সেই ল্যাবরেটরিটা কোথায়। ক্যারল জানায় যে তাদের সেই শিপটা মহাকাশে প্রথমে ক্র্যাশ করেছিল, তাই তাদের লাস্ট লোকেশনটা থেকে সম্ভবত জানা যেতে পারে যে তাদের ল্যাবরেটরিটা কোথায়। তো তারপর তারা রেডি হচ্ছে বেরোবে বলে। একই সাথে আমরা ক্যারল এবং সেই ছোট্ট মনিকার একটা বন্ধুত্ব দেখতে পাই, যে ক্যারলকে নিজের আইডল মনে করা শুরু করেছে। সো ক্যারল তো বুঝে গিয়েছে যে তার সেই বস অর্থাৎ ইয়র্নরক সে তো ভিলেন, কারণে সে তার বসকে যোগাযোগ করে তাকে ডিস্ট্র্যাক্ট করে, তাকে ভুল জায়গায় ডাকে এবং নিজেরা বেরিয়ে পড়ে সেই ল্যাবরেটরির খোঁজে। ইয়র্নরক তো বুঝে যায় যে ক্যারল সত্যিটা জেনে গিয়েছে, এখন ক্যারলকে আটকানো একটু কঠিন আছে। সেই কারণে সে তার বসকে অর্থাৎ রোনান দ্য অ্যাকিউজারকে সত্যি কথাটা বলে দেয়, যাতে তার সম্পূর্ণ টিম চলে আসে পৃথিবীতে আক্রমণ করার জন্য। অন্যদিকে ক্যারল এবং বাকি লোকেরা মহাকাশে ফাইনালি ডক্টর লসনের সেই ল্যাবরেটরিটা খুঁজে পায় এবং সেই ল্যাবরেটরির মধ্যে একটা কোড রয়েছে, যেটার থেকেই ডক্টর লসন সেই লাইট স্পিড ইঞ্জিনটা তৈরি করেছিল। সেই কোডটা স্ক্রালদের কাছে চলে আসলে তারা এখান থেকে পালাতে পারবে। আর সেই কোডটাই হচ্ছে টেসেরাক্ট বা স্পেস স্টোন, যেটাকে আমরা আগের বেশ কিছু সিনেমাতেই দেখেছি। তবে সেই ল্যাবরেটরিটা ফাঁকা ছিল না, অনেকগুলো স্ক্রল সেখানে আচমকা উদয় হয়, যারা সেখানে লুকিয়ে লুকিয়ে বসবাস করছিল। আসলে ডক্টর লসন এই স্ক্রলদের সেখানে ঠাঁই দিয়েছিল যাতে তারা সুরক্ষিত থাকে। সেখানে ট্যালোসের সম্পূর্ণ পরিবার উপস্থিত ছিল। তবে সঠিক সময় তো ভিলেনের এন্ট্রি হয়েই যায়। ইয়র্নরক তার সম্পূর্ণ টিম নিয়ে সেখানে চলে এসেছে, তাদের থেকে সেই কোডটা নিয়ে নেয়, মানে সেই টেসেরাক্টটা, এবং ক্যারলকে পাঠিয়ে দেয় সেই সুপ্রিম ইন্টেলিজেন্সের কাছে।
আমরা সেখানে দেখতে পাই যে সেই বিড়ালটাকে সবাই ফ্ল্যারকেন বলেই ডাকছে এবং সেটাকে একটা বড় থ্রেট মনে করছে, মানে একটা বড় বিপদ। তবে নিক ফিউরির এখনো কোনো আইডিয়া নেই যে একটা বিড়াল এত বড় একটা থ্রেট হবেই বা কি করে। সো ক্রিডা সেই সুপ্রিম ইন্টেলিজেন্সের মাধ্যমে সিম্পলি ক্যারলের মগজ ধুলাই করার চেষ্টা করছিল, তাকে নানানভাবে ডিমোটিভেট করতে থাকে যাতে সে গিভ আপ করে দেয়। তার ভেতরে থাকে সেই শক্তিটাও তাদের প্রয়োজন। তবে ক্যারল অত সহজে হার মানে না। সে তার গলায় লাগানো সেই ডিভাইসটা খুলে ফেলে যাতে তার উপরে কেউ আর কন্ট্রোল না করতে পারে আর একদম নিজের ট্রু ফর্মে চলে আসে। অন্যদিকে নিক ফিউরির কাছে থাকা সেই ফ্ল্যারকেনটি সেও একটা জলবা দেখাচ্ছে। প্রথমে সে টিসেরাক্টটাকে গিলে নেয়, একই সাথে বেশ কিছু ক্রি সৈন্য তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, সেই বিড়ালটি সেটাও গিলে নেয়। যেমনটা বলেছিলাম, এটা হচ্ছে একটা এলিয়েন স্পিসিস যাদের বলা হয় ফ্ল্যারকেন। এদের মুখ থেকে একগুচ্ছ টেন্টিকেলস বেরোয়, মানে এই সুরের মতন, যেগুলির মাধ্যমে সে মানুষগুলোকে গিলে একেবারে নিজের পেটের মধ্যে ঢুকিয়ে নেয়। তবে এখন ব্যাপার হচ্ছে যে তার ওই ছোট্ট পেটে এত কিছু ধরেই বা কি করে। আশা করি আপনারা প্রত্যেকেই ডোরেমন তো দেখেছিলেন, তার সেই পকেট ডাইমেনশন, এখানেও ব্যাপারটা তাই। ফ্ল্যারকেনের পেটটা হচ্ছে একখানা পকেট ডাইমেনশন যেটার মধ্যে সে একটা রীতিমতো ইউনিভার্স ঢুকিয়ে রাখতে পারবে। তাই সে যা খুশি খেয়ে নিক সেটা একটা আলাদা ডাইমেনশনে গিয়ে পৌঁছাচ্ছে, তার পেটের কোনো ক্ষতি হচ্ছে না। সো যাই হোক, আমাদের ক্যারল তো এখন মুক্ত হয়ে গিয়েছে। সেখানে শুরু হয় ধুমধুমার অ্যাকশন। সেই সুযোগে নিক ফিউরি, মারিয়া র্যাম্বো, বাকি লোকেরা সেই জেটটা নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। অন্যদিকে ক্যারল ডিসকভার করে নেয় যে সে উড়তে পারে, মানে তার মধ্যে কি কি পাওয়ার রয়েছে সেগুলো সে বুঝতে পেরে যায়। তবে অন্যদিকে একজন সেই উন্মাদ ক্রি রাজা অর্থাৎ রোনান দ্য অ্যাকিউজার, সে তো তার সম্পূর্ণ টিম নিয়ে চলে এসেছে পৃথিবীর উপরে আক্রমণ করার জন্য। তবে আমাদের ক্যারলের শক্তির কাছে তাদের প্রযুক্তি টিকতেই পারে না। একটার পর একটা শিপগুলোকে সে ধ্বংস করে দেয়, যেটা দেখে রোনান সত্যি ভয় পেয়ে যায় এবং তার টিমকে বলে যে যেভাবেই হোক আগে পালাও এখান থেকে, পরে এক সময় আসা যাবে। তারপর ক্যারল তার সে পুরনো বসের সাথে সাক্ষাৎ করে অর্থাৎ ইয়ন রোগ, যে অবশ্যই এখন ক্যারলের সাথে ঝামেলা করতে চায় না। ক্যারল তাকে কিছুই বলে না, বরং জানিয়ে দেয় যে সে ফিরে আসবে সেই সুপ্রিম ইন্টেলিজেন্সের 12টা বাজাতে। যেসব মিথ্যে কথা সে রুটিয়ে বেরিয়েছে সেগুলোকে সে শেষ করবে এবং সে ইয়ন রোগকে সেখান থেকে ভাগিয়ে দেয় যাতে এই বার্তাগুলো সে তার গ্রহের লোকেদের পৌঁছে দেয়। অন্যদিকে নিক ফিউরি তো সেই ছোট্ট বিড়ালটাকে খুব ভালোবেসে ফেলেছে অর্থাৎ গুস, এবং সেটাকে নিয়ে চটকাচটকি করতে গিয়ে বিড়ালটা দিয়ে দেয় তার চোখে এক আঁচড়, আর ব্যাস। ভবিষ্যতে আমরা দেখেছিলাম নিক ফিউরির একটা চোখ অন্ধ, যার কারণটা এটাই, এই বিড়ালটার আঁচড় খেয়েই তার চোখটা গেছে। পরে ক্যারল সবার সাথে একটা ভালো মুহূর্ত কাটিয়ে সেখান থেকে চলে যায়, তার অনেক কাজ বাকি রয়েছে। অবশেষে সে স্ক্রালদেরও একটা গুড বাই জানিয়ে দেয়, যারা চলে যায় তাদের এক নতুন বাসস্থানের খোঁজে যেখানে তারা সুরক্ষিত থাকবে। নিক ফিউরি এবং এজেন্ট ফিল কলসন তারা তাদের কাজে লেগে পড়েছে। নিক ফিউরি বুঝে যায় যে ক্যারল তো এখন নেই, তবে পৃথিবীর উপর বিপদ তো কমবে না, তাদের প্রয়োজনে এরকমই কিছু হিরো। সেই কারণে সে একটা ইনিশিয়েটিভ তৈরি করছে, যেটার নাম দিয়েছিল সে দ্য প্রোটেক্টর ইনিশিয়েটিভ, যদিও পরে সেটাকে পরিবর্তন করে সেটার নাম দিয়ে দেয় অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ। সিনেমার শেষ সিনে যখন নিক ফিউরি একেবারে ভস্ম হয়ে যাওয়ার আগে ক্যারলকে একখানা বার্তা পাঠিয়েছিল তার পেজারটা দিয়ে, ক্যারল সেই বার্তাটা পেয়েছে এবং সে বাকি অ্যাভেঞ্জারদের সাথে সাক্ষাৎ করে যারা সেই ব্লিপের পরে এখনো বেঁচে রয়েছে। সে নিক ফিউরিকে খুঁজছে। তো এখন আবার অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে, সেই টিসেরাক্টটা সেটা তো সেই ফ্ল্যারকেন নামক সেই বিড়ালটা, মানে যার নাম ছিল গুস, সে গিলে ফেললো, এটা গেল কোথায়? বিড়ালটা পৃথিবীতেই ছিল এবং পরে সেই টিসেরাক্টটা নিজের মুখ থেকে উড়েও দেয়। তো ক্যারলের নাম এখন ক্যাপ্টেন মার্ভেল কেন হয়ে গেল, এটাও মাথায় প্রশ্ন আসতে পারে অনেকের। সেটা হচ্ছে ডক্টর ওয়েন্ডি লসন যে ছিল তার নাম ছিল মার্ভেল। নিক ফিউরি সেই নামটাকে একত্রিত করে দিয়ে দেয় মার্ভেল, যেটা শুনতেও বেশ সুন্দর লাগছে। যদিও ক্যাপ্টেন মার্ভেলের একটা আলাদা ইতিহাস রয়েছে, মানে ক্যাপ্টেন মার্ভেল ডিসির একটা ক্যারেক্টার ছিল যেটা ডাইরেক্টলি সাদামের সাথে কানেক্টেড, তবে মার্ভেল সেটা তাদের আগেই লাইসেন্স করিয়ে নেয়, মানে ক্যাপ্টেন মার্ভেল নামটা, এবং সেটা নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম। যাই হোক, পুরোনো ব্যাপারে আর আমরা আলোচনা করবো না, অ্যান্ড আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তা সেটাও করে নেবেন। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বা আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।